আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুন্দর আছো। তো আজকে তোমরা সবাই জানো রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটের যেটা জীববিজ্ঞান অনুষদ, এটার আমরা ধারাবাহিকভাবে ফ্রি ক্লাসের আয়োজন করেছি। তো এই ক্লাসের তোমরা বিগত দিনগুলোতে কিন্তু অন্য চ্যাপ্টার পড়ে ফেলেছো, তাই না? অন্য চ্যাপ্টার বলতে অন্য সাবজেক্টগুলো পড়ে ফেলেছো। এখন জীববিজ্ঞানের ক্লাসগুলো বাকি আছে, ঠিক আছে? তো তোমরা সবাই একটু জানাবা যে সবাই আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, সব কিছু ক্লিয়ার আছে কিনা। সবাই যদি ঠিকঠাক মতো আমার কথা শুনতে পাও, সব কিছু যদি ওকে থাকে, তাহলে কিন্তু আমি ক্লাসটা শুরু করব। শুধু এটা জানাবা যে কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। যদি কথা ঠিকঠাক মতো শুনতে পাও, সব কিছু ওকে থাকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? ওকে। তো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে নাও, ঠিক আছে? সবাই দ্রুত যুক্ত হয়ে নাও এবং দেখো যে সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। যদি কথা ঠিকঠাক মতো শুনতে পাও এবং দেখতে পাও, তাহলে কিন্তু আমরা ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? ওকে। তো ওকে, আমি শুরু করে দেই। প্রথম প্রশ্ন দেখো, কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের কত ভাগ লিপিড? কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের কত ভাগ লিপিড? সাউন্ড কি নাই? কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের কত ভাগ? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, দেখতেছি। ঠিক আছে। তো ওকে, তাহলে খেয়াল করো যে কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের কত ভাগ লিপিড হবে, ঠিক আছে? একটু সবাই কমেন্ট করব যে প্রথম প্রশ্ন আমাদের যে দেখো, কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের কত ভাগ লিপিড। এটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি, তোমরা যারা পরীক্ষা দিবা, শুধু রাজশাহী ভার্সিটি না, রাজশাহীর পাশাপাশি অন্যান্য ভার্সিটির জন্য কিন্তু তোমাদের প্রস্তুতিটা হয়ে যাবে, ঠিক আছে? তো যারা এখনও লাইভে যুক্ত হও নাই, তারা দ্রুত লাইভে যুক্ত হয়ে নাও এবং দেখো সবাই ঠিকঠাক মতো কথা শুনতে পাচ্ছ কিনা এবং সব কিছু ক্লিয়ার আছে কিনা। তাহলে খেয়াল করো, প্রথম প্রশ্ন, কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের কত ভাগ লিপিড? সবাই অ্যান্সার দিবা। কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের কত ভাগ লিপিড? কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের কত ভাগ কি লিপিড? কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের কত ভাগ কি লিপিড? সবাই একটু দ্রুত ইয়ে করো, হ্যাঁ, উত্তর দাও। ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করো, কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের কত ভাগ লিপিড। তাহলে এখানে প্রথম, সালাম জানিয়েছি, ওয়ালাইকুম আসসালাম। তাহলে এটার প্রথম অ্যান্সার হবে কি, বলো তো? কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের প্রায় 75 ভাগ লিপিড হবে। কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের প্রায় 75 ভাগ কি হবে? লিপিড হবে। কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের প্রায় 75 ভাগ কি হবে বলো তো? কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের প্রায় 75 ভাগ লিপিড হবে। ওকে, ঠিক আছে? তাহলে কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের প্রায় 75 ভাগ কি হবে? লিপিড হবে। তাহলে প্রথমটার অ্যান্সার হবে কত? প্রায় 75 ভাগ। ওকে, তারপরে চলো, মধ্যপদ্মার প্রধান উপাদান কোনটি? মধ্যপদ্মা আমরা জানি কোষ প্রাচীর, তাই না? একটা কোষের সব থেকে বাইরে যেটা থাকে, সেটাকে কি বলি? একটা কোষের সব থেকে বাইরে যেটা থাকে সেটাকে বলি কোষ প্রাচীর। কোষ প্রাচীরের পরে যেই তার ভেতরের যেই অংশ, সেটাকে আমরা কি বলি? কোষ প্রাচীরের পরে তার ভেতরের যেই অংশ, সেটাকে আমরা কি বলি বলো তো? কোষ প্রাচীরের পরে তার ভেতরের যেই অংশ, সেটাকে আমরা কি বলি বলো? কোষ প্রাচীরের পরে তার ভেতরের অংশকে কি বলি? কোষ ঝিল্লি বলি, তাই না? কোষ ঝিল্লি। কোষ প্রাচীরের পরে তার ভেতরের অংশটাকে আমরা কি বলি? কোষ ঝিল্লি বলি। আচ্ছা, তো কোষ প্রাচীর, কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা আমরা এটা জানি।
এখন মধ্যপদ্মা, আমরা যে কোষ প্রাচীর যেটা পড়ি, কোষ প্রাচীরের গঠনটাকে যদি আমরা চিন্তা করি, খেয়াল করো ভাইয়ারা, যে একটা কোষ প্রাচীরের ক্ষেত্রে একদম প্রথম ধরো মাঝ বরাবর যেটা থাকে সেটাকে কি বলি? মধ্যপদ্মা। মাঝ বরাবর যেটা থাকে সেটাকে কি বলি? মাঝ বরাবর যেটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে মধ্যপদ্মা, তাই না? মধ্যপদ্মার উপরে স্তর সৃষ্টি হয়, তাই না? মধ্যপদ্মার উপরে এরকম যখন সৃষ্টি হয় তখন আমরা বলি, এটাকে আমরা কি বলি? মধ্যপদ্মার উপরে এই যে সৃষ্টি হইলো এটাকে আমরা বলবো কি? এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। মধ্যপদ্মার উপর যদি এই স্তর সৃষ্টি হয় এটাকে কি বলি? মধ্যপদ্মার উপর স্তর সৃষ্টি হলে সেটাকে আমরা বলি হচ্ছে প্রাথমিক প্রাচীর। কি বলি? প্রাথমিক প্রাচীর। মধ্যপদ্মার উপর যখন স্তর সৃষ্টি হয় তখন সেটাকে আমরা কি বলি? প্রাথমিক প্রাচীর। ওকে, তারপরে খেয়াল করো তো, এই যে মধ্যপদ্মা আমরা যেটাকে বলতেছি, মধ্যপদ্মার প্রধান উপাদানটা আসলে কি? মধ্যপদ্মার প্রধান উপাদানটা আসলে কি? এটা বলো সবাই, দেখি কমেন্ট করো। মধ্যপদ্মার প্রধান উপাদানটা কি? মধ্যপদ্মার প্রধান উপাদান কি? দেখো আমরা জানি যে আমাদের কোষ প্রাচীরে অনেকগুলো অংশ আছে, তাই না? কোষ প্রাচীরে কি কি আছে বলো তো? কোষ প্রাচীরে ধরো সেলুলোজ থাকে, হেমিসেলুলোজ থাকে, হ্যাঁ, তারপর হচ্ছে গ্লাইকোপ্রোটিন থাকে, তারপরে লিগনিন থাকে। সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, লিগনিন, হ্যাঁ, এই জিনিসগুলো তো আমরা জানি, তাই না? এগুলো কোথায় থাকে বলো তো? মধ্যপদ্মা, মানে আমাদের কোষ প্রাচীরের মধ্যে থাকে। সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, পেকটিন, তাই না? এগুলো সব হচ্ছে কোথায় থাকে? কোষ প্রাচীরের মধ্যে থাকে। এখন কোষ প্রাচীরের একদম প্রথম যে স্তর, আমরা যদি বলি কোষ প্রাচীরের প্রাথমিক স্তর কোনটি, তাহলে প্রাথমিক স্তর কিন্তু আমাদের এই যে প্রাথমিক প্রাচীরটা না, প্রাথমিক প্রাচীরটা হচ্ছে সেকেন্ডারি স্তর। প্রাথমিক প্রাচীর হচ্ছে কি? সেকেন্ডারি স্তর। তারপরে সেকেন্ডারি প্রাচীর যেটা, এটা হচ্ছে তৃতীয় স্তর। সেকেন্ডারি প্রাচীর কি হবে? সেকেন্ডারি প্রাচীর তৃতীয় স্তর। খুব ভালো করে মাথায় রাখতে হবে। কি বললাম আবার শুনো, যে প্রাথমিক প্রাচীর যেটা আছে, এই প্রাথমিক প্রাচীরটা কিন্তু প্রথম স্তর না, ঠিক আছে? মধ্যপদ্মাটা প্রথম স্তর, আর প্রাথমিক প্রাচীর হচ্ছে দ্বিতীয় স্তর, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে মধ্যপদ্মার প্রধান উপাদান কোনটি? মধ্যপদ্মার প্রধান উপাদান হচ্ছে কোনটি বলো তো? সেলুলোজ না, সেলুলোজ কিন্তু না। হেমিসেলুলোজ, কাইটিন না। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে নির্মিত, আমরা জানি। ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে নির্মিত? কাইটিন। সো এইগুলো তো কথাই আসে না, সেলুলোজ, হেমিসেলুলোজ, কাইটিন, এগুলো কথা আসে না। তাহলে এটার অ্যান্সার কি হবে বলো তো সবাই? এটার উত্তর কি হবে বলো সবাই? এটার উত্তর হবে কোনটা? এটার উত্তর কিন্তু হবে পেকটিন। এটার উত্তর কি হবে বলো? এটার উত্তর হবে পেকটিন। ঠিক আছে, এটার উত্তর কি হবে তাহলে? এটার উত্তর হবে পেকটিন। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো খেয়াল করো, কোষের অম্লত্ব ক্ষারত্ব নিয়ন্ত্রণকারী অঙ্গাণু কোনটি? কোষের অম্লত্ব ও ক্ষারত্ব এটা নিয়ন্ত্রণ করে কোন অঙ্গাণু? কোষের অম্লত্ব এবং ক্ষারত্ব নিয়ন্ত্রণকারী অঙ্গাণু কোনটি বলো তো সবাই? একটু কমেন্ট করি দ্রুত, ঠিক আছে? কোষের অম্লত্ব এবং ক্ষারত্ব নিয়ন্ত্রণকারী কোনটা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বলো, যে কোষের অম্লত্ব এবং ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে কোনটা? বলো তো দেখি, কোষের অম্লত্ব এবং ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে কোনটা? কোষের অম্লত্ব এবং ক্ষারত্ব এটা নিয়ন্ত্রণ করে কোনটা? বলো, কোষের অম্লত্ব এবং ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে কোনটি? কোষের অম্লত্ব এবং ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে কোনটি বলো? কোষের অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে কোনটি? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে কোষের অম্লত্ব এবং ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে কোনটা? আমরা জানি কোনটা বলো তো? কোষের অম্লত্ব এবং ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে হচ্ছে কোনটা বলো তো? কোষের অম্লত্ব এবং ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে কোনটা বলো? সাইটোপ্লাজম। কোনটা হবে বলো তো? সাইটোপ্লাজম। এই কোষ প্রাচীর থাকে একটা কোষের সব থেকে বাইরের স্তর, ঠিক আছে? কোষ ঝিল্লি তার পরের স্তর, তাই না? আমরা দেখলাম যে সব থেকে বাইরে কোষ প্রাচীর, তারপরে কোষ ঝিল্লি। আচ্ছা, তারপরে আমরা এন্ডোপ্লাজম, রেটিকুলাম, তো এইগুলো না।
সো সাইটোপ্লাজম যেটা আমার একদম একটা কোষের ভেতরে যেই আমার কোষ ঝিল্লির পরে এই কোষের ভেতরে যা কিছু আছে এই পুরাটা হচ্ছে আমার সাইটোপ্লাজম, কোষের ভেতরে যা কিছু আছে পুরাটা সাইটোপ্লাজম, তাই না? এই যে নিউক্লিয়াস বাদে ধরো ভেতরে আছে এইটা নিউক্লিয়াস, এর ভেতরে নিউক্লিয়াস আছে, মানে একটা কোষ ঝিল্লির ভিতরে নিউক্লিয়াস বাদে যা কিছু আছে সবই কি সাইটোপ্লাজম। আর নিউক্লিয়াস সহ যদি বলতে চাই, নিউক্লিয়াস সহ যদি বলি, নিউক্লিয়াস সহ এটা হচ্ছে কি প্রোটোপ্লাজম, নিউক্লিয়াস সহ বললে কি প্রোটোপ্লাজম, ঠিক আছে? ওকে, তাহলে অ্যান্সার হবে কোনটা? সাইটোপ্লাজম। ওকে, নেক্সট প্রশ্নে চলে যায়। গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? ঠিক আছে, গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়াতে, সাইটোপ্লাজমে, রাইবোজোমে নাকি নিউক্লিয়াসে? কোথায় ঘটে বলো তো? গ্লাইকোলাইসিস এটা কোথায় ঘটে? গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? সবাই কমেন্ট করো, গ্লাইকোলাইসিস কোথায় ঘটে বলো। গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? উর্মি আক্তার মৌরিন, গ্লাইকোলাইসিস কোথায় থাকে বলো দেখি, কমেন্ট করো দ্রুত। বলো গ্লাইকোলাইসিস কিসের প্রথম ধাপ বলো? গ্লাইকোলাইসিস হচ্ছে কি সবাত এবং অবাত, ঠিক আছে? এটা কি, এটাকে যদি আমরা বলি সবাত এবং অবাত, সবাত ও অবাত উভয় প্রকার শ্বসনের প্রথম ধাপ অবাত, উভয় প্রকারের শ্বসনের, উভয় প্রকারের শ্বসনের প্রথম ধাপ, উভয় প্রকারের শ্বসনের, শ্বসনের প্রথম ধাপ, তাই না? গ্লাইকোলাইসিস কি সবাত ও অবাত উভয় প্রকার শ্বসনের প্রথম ধাপ, প্রথম ধাপ। তো এইটা সবাত এবং অবাত অক্সিজেনের উপস্থিতিতে এবং অক্সিজেনের অনুপস্থিতিতে দুইটা ক্ষেত্রেই গ্লাইকোলাইসিস হচ্ছে এটা হচ্ছে প্রথম ধাপ। তাহলে এটা কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়াতে, সাইটোপ্লাজমে, রাইবোজোমে নাকি হচ্ছে নিউক্লিয়াসে? কমেন্ট করো সবাই, দ্রুত কমেন্ট করো। গ্লাইকোলাইসিস কোথায় ঘটে বলো? সাইটোপ্লাজম। কোথায়? সাইটোপ্লাজম। ওকে, ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্ন দেখি। আচ্ছা, এখানে খেয়াল করো যে আমাদের কিন্তু হচ্ছে এডুকেশন থেকে আমরা অনলি জিএসটি ব্যাচ এনেছি তোমাদের জন্য, যে এই অনলি জিএসটি ব্যাচ যেটা মানে গুচ্ছ, তোমরা জানো এখন গুচ্ছতে অনেকগুলো ভার্সিটির পরীক্ষা হয় একসাথে, মানে মেডিকেল স্টাইলে একটা পরীক্ষা দেওয়ার মাধ্যমে কিন্তু তোমরা অনেকগুলো ভার্সিটিতে একসাথে প্রিপারেশান নিতে পারবা, ঠিক আছে? এইটার জন্য হচ্ছে আমরা একটা কোর্স নিয়ে আসছি যেখানে আমাদের লাইভ প্রশ্ন সমাধান ক্লাস, আবার আমাদের যে যত ক্লাস নেওয়া আছে আগের আর্কাইভ ক্লাস সবগুলো ক্লাস থাকবে, সাজানো থাকবে খুব সুন্দর করে, আমাদের ওয়েবসাইটে সাজানো থাকবে। শুধু বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ না, পাশাপাশি বাংলা, ইংরেজি ক্লাসগুলো কিন্তু সুন্দর মতো সাজানো থাকবে আমাদের ওয়েবসাইটে। তারপর তুমি খেয়াল করো সবগুলো সাবজেক্টে আমাদের 12টা করে কিন্তু ক্লাস আছে, ঠিক আছে? আচ্ছা, তো প্রতিটি অধ্যায়ভিত্তিক পরীক্ষাও দিতে পারবা তোমরা, প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক পরীক্ষাও আছে এবং ক্লাস শুরু দেখো জিএসটি হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, এবং আমরা সাথে সাথে কুমিল্লা এবং হাজী দানেশ, হ্যাঁ হাজী দানেশ এইটারও কিন্তু ক্লাস শুরু করে দিব, একসাথে দুইটা পাচ্ছ গিফট কোর্স হিসেবে। এই যে হাজী দানেশ এবং কুমিল্লা ইউনিভার্সিটিও পাচ্ছ যারা আসলে পাবলিকিয়ান হতে চাও, ঠিক আছে? মনে করো প্রথম দিকে যে ভার্সিটিগুলো ছিল কোনোভাবে হয় নাই বা কোনো কারণে মিসিং হয়ে গেছে, এখনও সময় আছে ভাইয়া, এখনও সময় আছে ভালো করার। সো আমাদের দেখো আমরা খুবই সীমিত রেখেছি আসলে কোর্স ফি, আমাদের প্রিন্টেড লেকচার শিট সহ আমরা 2499 মাত্র, কারণ আমাদের সবগুলো সাবজেক্টের লেকচার শিটের একটা প্রাইস আছে, ওটা আমরা 1000 টাকা। সবগুলা যে প্রিন্টেড যে লেকচার শিট আছে এটা যদি তোমরা নাও তাহলে এটা কিন্তু তোমাদের জন্য উপকারী বই হিসেবে থাকবে। আচ্ছা, আর লেকচার শিট ছাড়া যদি নাও তাহলে এটা 1499 টাকা, মাত্র 1499 টাকা, যেটা আসলে বর্তমান যুগে হচ্ছে দেখা যায় যে তোমরা যখন একটা ব্যাচের একটা সাবজেক্ট পড়ছো
সেইটা যেই টাকা পেমেন্টে, সেই পেমেন্টে হচ্ছে তোমরা এটা পেয়ে যাচ্ছ আমাদের থেকে। তো যোগাযোগ করো আমাদের ওয়েবসাইটে এবং আমাদেরকে পেজে মেসেজ দিও। আচ্ছা দেখো, তো মাইক্রোফাইব্রিলে কতটি সেলুলোজ অণু থাকে? মাইক্রোফাইব্রিলে কতটি সেলুলোজ অণু থাকে? সবাই সবাই উত্তর দিবা। মাইক্রোফাইব্রিলে কতটি সেলুলোজ অণু থাকে? মাইক্রোফাইব্রিলে কতটি সেলুলোজ অণু থাকে? তোমরা যারা ক্লাস দেখতেছো, ঠিক আছে, আমি প্রায় 100+ প্রশ্ন সলভ করবো এখান থেকে, ঠিক আছে? তো এই 100+ প্রশ্ন যদি তুমি সলভ করো, শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তুমি এখান থেকে মানে কমন পাবা, ঠিক আছে? এই জন্য একটু কষ্ট করে ক্লাসগুলো দেখো, হ্যাঁ, বন্ধুদের মেনশন দাও, ক্লাসগুলো দেখো, ইনশাল্লাহ উপকৃত হবা। আচ্ছা, তো মাইক্রোফাইব্রিলে কতটি সেলুলোজ অণু থাকে? ঠিক আছে, ওকে, বলো দেখি, কমেন্ট করো, মাইক্রোফাইব্রিলে কতটি সেলুলোজ অণু থাকে? মাইক্রোফাইব্রিলে প্রায় কয়টা বলো তো? 200টি সেলুলোজ অণু থাকে। কয়টা? 200টি। মাইক্রোফাইব্রিলে 200টি সেলুলোজ অণু থাকে। ওকে, নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে যাই। প্রোটিন কোথায় তৈরি হয়? খুবই সহজ একটা প্রশ্ন, কিন্তু এটা কিন্তু রাজশাহী ভার্সিটিতে প্রশ্ন আসছে। সো সবাই একটু ইয়ে করো, উত্তর দাও যে প্রোটিন কোথায় তৈরি হয়। তোমরা যারা ক্লাস দেখতেছো একটু পার্টিসিপেট করো, ঠিক আছে? উত্তরগুলো মানে লিখো, কমেন্ট করো, তাহলে কিন্তু পড়াটা তোমাদের মানে অনেক দিন পর্যন্ত মনে থাকবে, ঠিক আছে? ওকে, সো ক্লাসটা কয়টা পর্যন্ত হবে? আমরা তো 2 ঘন্টা প্লাস ক্লাসটা হবে, কারণ এই ক্লাসে হচ্ছে 130টার মতো প্রশ্ন হচ্ছে সলভ করে দিব, ঠিক আছে? তো আলটিমেটলি যদি ক্লাসটি দেখো, তাহলে এখান থেকে তোমরা ভালো সংখ্যক মার্ক কিন্তু কমন করতে পারবা, পরীক্ষাতে প্রশ্ন চলে আসবে ইনশাল্লাহ। ওইভাবেই আসলে দেখাচ্ছি ইম্পর্টেন্ট ইয়েগুলো, প্রশ্নগুলো যেগুলো বারবার পরীক্ষাতে আসছে এইগুলা। তো সবাই একটু দেখো, যে অ্যান্সার করার চেষ্টা করো এবং দেখো যে বুঝছো কি না, না বুঝলে প্রশ্ন করো, ঠিক আছে? ওকে ওকে, চলো দেখি তাহলে। তারপরে দেখি যে প্রোটিন কোথায় তৈরি হয়। এটা তো আমরা জানি যে প্রোটিন তৈরির কারখানা, তাই না? প্রোটিন তৈরির কারখানা আমরা কাকে বলতে পারি বলো তো? কাকে বলি প্রোটিন তৈরির কারখানা? রাইবোজোম, তাই না? রাইবোজোমকে বলা হয় প্রোটিন তৈরির কারখানা। রাইবোজোমে হচ্ছে প্রোটিন তৈরি হয়। কোথায়? রাইবোজোম। তাহলে অ্যান্সার হবে কোনটা বলো তো? রাইবোজোম, ঠিক আছে? তাহলে প্রোটিন কোথায় তৈরি হয়? রাইবোজোমে, ঠিক আছে? আচ্ছা, ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন। কোষের পোস্ট অফিস বলা হয় কোনটাকে? হ্যাঁ, কোষের পোস্ট অফিস, কোষের ট্রাফিক পুলিশ, কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, অনেক কিছু বলা যায়, বুঝছো? কোষের ট্রাফিক পুলিশ, কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, এই যে কোষের পোস্ট অফিস, যেটাই বলি না কেন, এই সবগুলো হচ্ছে কি বলতো? এই সবগুলোর অ্যান্সার কোনটা হবে? এই সবগুলোর অ্যান্সার উত্তর কোনটা হবে বলো? ক্লাস হচ্ছে 8:30 থেকে শুরু হয়, 8:30 থেকে শুরু হয়, ঠিক আছে? ওকে, সিফাত জাহান বলছে 6 নম্বরে এ। হ্যাঁ, 7 নম্বরের কি হবে? কোষের পোস্ট অফিস বলা হয় কোনটাকে? গোলগি বডিকে। কাকে? গলগি বডিকে বলা হয় পোস্ট অফিস। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন দেখি। কোন অঙ্গাণুটির মাধ্যমে অটোফ্যাগি মানে বলতে পারি কি অটোলাইসিস ভেঙে যায় নিজে নিজে, তাই না? অটোলাইসিস নিজে নিজে ভেঙে যায়, বা অটোফ্যাগি নিজে নিজে খেয়ে ফেলে। হ্যাঁ, তো আমি যদি একটা হিন্টস দেই তাহলে তোমরা কিন্তু পারবা। যেটাকে আমরা বলি আত্মঘাতী থলিকা। আত্মঘাতী থলিকা আমরা কাকে বলি বলো তো? আত্মঘাতী থলিকা বলি তাকে। যে হচ্ছে এখানে উত্তর হবে, সে হচ্ছে আত্মঘাতী থলিকা বলি তাকে, বা সুইসাইডাল স্কোয়াড, বাংলায় লিখি, বা কি বলতে পারি? সুইসাইডাল স্কোয়াড, সুইসাইডাল স্কোয়াড, সুইসাইডাল স্কোয়াড, স্কোয়াড, এটা কাকে বলি বলো তো? সবাই একটু কমেন্ট করি যে অটোফেগি বা অটোলাইসিস, আত্মঘাতী থলিকা বলতে পারি, বা সুইসাইডাল স্কোয়াড, কোনটাকে আমরা বলতে পারি? কোনটাকে আমরা বলতে পারি এটা? এই তো, ভেরি গুড, ঠিক আছে। 8 নাম্বারের হচ্ছে বি। ইয়েস, ভেরি গুড, লাইসোজোম। এখানে একটু লেখাটা ভুল হয়েছে। লাইসোজোম কি হবে? লাইসোজোম, তাই না? লাইসোজোম। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন। কোষ গহ্বরের আবরণটাকে কি বলা হয়? কোষ গহ্বরের আবরণটাকে, খুব সুন্দর না? দেখো,
মানে পরীক্ষা এইভাবেই আসলে কিন্তু তোমার ইয়েটাও ছিল, মানে অপশনগুলো এভাবেই ছিল, দেখলে বোঝা যায়। দেখো কোনোভাবে কোষ গহ্বরের আবরণটাকে কি ক্লোরোপ্লাস্ট বলা যায়? ক্লোরোপ্লাস্ট তো একটা মানে শক্তির রূপান্তরের অঙ্গাণু আমরা বলি, হ্যাঁ, যে কোষের হচ্ছে অনেক বড় গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু, যেটা আমরা বলি প্লাস্টিড। প্লাস্টিডকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, তাই না? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং হচ্ছে কি লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট সবুজ হয়, ক্রোমোপ্লাস্ট রঙিন হয়, লিউকোপ্লাস্ট বর্ণহীন হয়, এগুলো আমরা পড়ি, তাই না? পড়ছি। আচ্ছা, তো এখন দেখো তাহলে ক্লোরোপ্লাস্ট তো অ্যান্সার না ভাইয়া, তাই না? লিউকোপ্লাস্টও তো ওইটার পার্থক্যের মধ্যে পড়ে গিয়েছে, তাহলে এটাও অ্যান্সার না। সিমপ্লাস্ট তো নাই, তাহলে অ্যান্সার হবে কোনটা বলো তো? টোনোপ্লাস্ট। ঠিক আছে, তাহলে কোষ গহ্বরের যে আবরণটা থাকে, কোষ গহ্বরের বাইরের যে আবরণটা থাকে, এটাকে কি বলা হয়? কোষ গহ্বরের বাইরের আবরণটাকে বলা হয় টোনোপ্লাস্ট। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কাকে বলা হয়? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কাকে বলা হয়? দেখো একটু আগে আমি তোমাদেরকে পড়িয়েছি যে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কাকে বলা হয়। তো বলো তো কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কাকে বলি আমরা? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কাকে বলি? গোলগি বডি, লাইসোসোম, রাইবোসোম নাকি মাইটোকন্ড্রিয়া? কোনটাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলি? কোনটাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলি বলো? সো গোলগি বডি, তাই না? বলো গোলগি বডি। লাইসোসোম তো আত্মঘাতী থলিকা, রাইবোসোম তো প্রোটিন তৈরি করে, মাইটোকন্ড্রিয়া তো শ্বসনে কাজ করে, তাহলে এইগুলো তো হবে না, তাই না? বলো, তাহলে অ্যান্সার হবে কোনটা? গলগি বডি। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 11 নাম্বার। কোন ধাতব আয়নটি রাইবোসোমে অনুপস্থিত? কোন ধাতব আয়নটি রাইবোসোমে অনুপস্থিত? সবাই কমেন্ট করবা, সবাই উত্তর দিবা। কোন ধাতব আয়নটি রাইবোসোমে অনুপস্থিত? তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও, হ্যাঁ, গ্রুপগুলোতে শেয়ার দেওয়া হয়েছে। কোন ধাতব আয়নটি রাইবোসোমে, কোন ধাতব আয়নটি, কোন ধাতব আয়নটি রাইবোসোমে অনুপস্থিত? বলো। বলো কোন ধাতব আয়নটি রাইবোসোমে অনুপস্থিত? 11 নাম্বার, হ্যাঁ 10-এর সি। 11 নাম্বার কোনটা হবে বলো তো? Fe2+, Fe2+। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এগুলো থাকে। যে কোষাণুটি হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসাবে কাজ করে তার নাম কি? হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসাবে কোনটা কাজ করে? সবাই পারো এটা। হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসাবে কাজ করে কোনটা বলো? হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসাবে কাজ করে কোনটা বলো? হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসাবে কাজ করে কোনটা? হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসাবে কাজ করে কোনটি? হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসাবে কাজ করে কোনটি? ও, একটাও শেয়ার হয় নাই, তার মানে এই গ্রুপগুলোতে তোমরা দেখোই নাই, যাই নাই। আচ্ছা ওয়েট, একটু অপেক্ষা করো, আসলে আমার ফোনটা দিয়ে দিয়েছি তো। ওকে, তোমরা কমেন্ট করো যে হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে দেখা হয় কোনটাকে। হ্যাঁ, হাইড্রোলাইটিক এনজাইমের আধার বলা হয় কোনটাকে? ও, এখানে আবার এখান থেকে তো দেখাও যাচ্ছে না। হাইড্রোলাইটিক এনজাইমের আধার বলা হয় কোনটাকে বলো?
ওকে, খেয়াল করো, হাইড্রোলাইটিকের এনজাইমের আধার বলা হয় কোনটাকে? লাইসোজোমকে। কাকে বলি বলো? লাইসোসোমকে বলি হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইমের আধার, তাই না? ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখি। আচ্ছা, কে জানি বি বলছো? বি তো না, বি তো হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি, বি তো কখনো না। আচ্ছা, পরবর্তী দেখো, অটোফ্যাগিতে কোন অঙ্গাণুটি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে? এটা তো একটু আগেই পড়েছি। অটোফ্যাগি বা অটোলাইসিস, অটোফ্যাগি, অটোলাইসিস বা আত্মঘাতী থলিকা, এগুলো তো আমরা আগে পড়াইছি, তাই না? বলো, অটোফ্যাগি বা অটোলাইসিস, আত্মঘাতী থলিকা, এগুলো পড়িয়েছি না? বলো, অটোফ্যাগি। হ্যাঁ, আচ্ছা, তাহলে বলো কোনটা হবে অ্যান্সার? অটোফ্যাগি বা অটোলাইসিস, আত্মঘাতী থলিকা, এগুলো কোনটা হবে অ্যান্সার? বলো সবাই, দ্রুত অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো। এটা তো বহুবার পড়িয়েছি, বলো দ্রুত অ্যান্সার করো। অটোফ্যাগি বা অটোলাইসিস, ইয়েস, সি। এটাকে কি বলা হয়? লাইসোসোম, তাই না? অটোফ্যাগিতে কোন অঙ্গাণুটি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে? লাইসোসোম। ওকে, পরবর্তী প্রশ্ন, চলো। রাইবোজোমে 50S, 50S এবং 30S, রাইবোজোমে 50S এবং 30S, এই দুইটা সাব ইউনিট, রাইবোজোমে 50S এবং 30S, এই যে দুইটা সাব ইউনিট, রাইবোজোমে 50S এবং 30S, এই দুইটা সাব ইউনিট মিলে, রাইবোজোমে 50S এবং 30S, এই দুইটা সাব ইউনিট, হ্যাঁ, এই দুইটা সাব ইউনিট মিলে কি হয় বলো তো? 50S 30S, এই দুইটা সাব ইউনিট একত্রিত হয়ে গঠন করে কোনটা? সবাই এটা একটু ভুল করবা, অনেকেই এটা কি করতে পারে? ভুল করতে পারে। অনেকেই বলবে যে এই যে 50S আর 30S, 50S ও 30S মিলে, এই যে প্রথম অপশানে কি আছে? প্রথম অপশানে আছে কি? 80S, তাহলে এটা দাগ দিবে, এটা কিন্তু ভুল, তাই না? 50S এবং 30S মিলে হয় কত? 70S হয়। 50S এবং 30S মিলে কত হয়? 70S হয়। কারণ আমরা জানি যে 80S কখন হয়? যখন 60 আর 40 হবে, ঠিক আছে? যখন 60S, 60S অ্যান্ড 40S, 60S অ্যান্ড 40S ইকুয়াল টু হচ্ছে 80S, আর হচ্ছে 50S, এস হচ্ছে কি? ভেদবার্গ ইউনিট, তাই না? ভেদবার্গ ইউনিট, বিজ্ঞানী ভেদবার্গ, সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট রেট। আচ্ছা, অধঃক্ষেপণের হার কতটুকু অধঃক্ষিপ্ত হয়, এটা, তাই না? আচ্ছা, তাহলে অ্যান্সার হবে কত? 70S। 14 নাম্বারের হচ্ছে ডি। 15 নাম্বার, মাইটোকন্ড্রিয়াতে শতকরা কত ভাগ প্রোটিন থাকে? মাইটোকন্ড্রিয়াতে শতকরা কত ভাগ প্রোটিন থাকে বলো তো? মাইটোকন্ড্রিয়াতে শতকরা কত ভাগ প্রোটিন থাকে? মাইটোকন্ড্রিয়াতে শতকরা কত ভাগ প্রোটিন থাকে? সবাই কমেন্ট করো, মাইটোকন্ড্রিয়াতে শতকরা কত ভাগ প্রোটিন থাকে? মাইটোকন্ড্রিয়াতে শতকরা কত ভাগ প্রোটিন থাকে? একটু ক্লাসটা শেয়ার দিয়ে দেই গ্রুপে। ওকে, দেখো মাইটোকন্ড্রিয়াতে শতকরা কত ভাগ প্রোটিন থাকে বলো দেখি। 15 নাম্বারের সি, শতকরা 75%। ওকে, ভেরি গুড। নেক্সট, নিচের কোন কোষে সর্বাধিক মাইটোকন্ড্রিয়া থাকে? দেখো, মাইটোকন্ড্রিয়া তো এমনি প্রতি কোষে, প্রত্যেকটা কোষে যদি স্বাভাবিক হিসাব করি কয়টা মাইটোকন্ড্রিয়া থাকে, এটা হিসাব করলে 300 থেকে 400, 200 থেকে 300 বা 300 থেকে 400, এটা আমরা বলি। কিন্তু কোন কোষে সব থেকে বেশি থাকে? হ্যাঁ, কোন কোষে সব থেকে বেশি থাকে? মাংসপেশির কোষ, চোখের কোষ, কিডনির কোষ নাকি মস্তিষ্কের কোষ? কোন কোষে মাইটোকন্ড্রিয়া বেশি থাকে বলো? সালাম জানিয়েছি, ওয়ালাইকুম সালাম। বলো কোন কোষে মাইটোকন্ড্রিয়া বেশি থাকে?
মাইটোকন্ড্রিয়া কোথায় বেশি থাকে? কিডনির কোষে, কিডনির কোষ, ইয়েস, কিডনির কোষ। নিচের কোন কোষে সর্বাধিক মাইটোকন্ড্রিয়া থাকে? মাংসপেশির কোষ নাকি চোখের কোষ নাকি মস্তিষ্কের কোষ? কিডনির কোষ। আগেরটা মানে 75 দিয়েছো না, এটা ভুল, 75 দিয়ে দিলাম কেন, তাহলে 65 হবে, 65। মাইটোকন্ড্রিয়াতে শতকরা কত ভাগ প্রোটিন থাকে? 65 ভাগ, ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে নিচের কোন কোষে সর্বাধিক মাইটোকন্ড্রিয়া থাকে? কিডনির কোষে। আচ্ছা, তারপর উদ্ভিদ কোষের রান্নাঘর বলা হয় কোনটাকে? বলো তো, উদ্ভিদ কোষের রান্নাঘর বলা হয় কোনটাকে? উদ্ভিদ কোষের রান্নাঘর বলা হয় কোনটাকে? বলো, উদ্ভিদ কোষের রান্নাঘর বলা হয় কোনটাকে? উদ্ভিদ কোষের রান্নাঘর বলি কোনটাকে আমরা? ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। পরবর্তী, উদ্ভিদ কোষের সর্ববৃহৎ অংশ, সর্ববৃহৎ অংশ কোনটা? উদ্ভিদ কোষের সর্ববৃহৎ অংশ কোনটা? বলো, 18 নাম্বার। উদ্ভিদ কোষের সর্ববৃহৎ অংশ কোনটা হবে? এই সিফাত জাহানি কমেন্ট করতেছে, জয় রয়, জয় রয়, এই দুইজন হচ্ছে ভালো মতো ক্লাস করতেছো। আচ্ছা, তাহলে হচ্ছে কোনটা? উদ্ভিদ কোষের সর্ববৃহৎ অংশ হচ্ছে কোনটা? প্লাস্টিড, ওকে। তারপর দেখো, প্রাণী কোষের সর্ববৃহৎ অঙ্গাণু কোনটা? দেখো, দেখছো দুইটা পর পর দেওয়া আছে। উদ্ভিদ কোষের সর্ববৃহৎ অংশ কোনটাকে বলছি? প্লাস্টিড। আর এখানে একটা প্রশ্ন আসছে কি, প্রাণী কোষের সর্ববৃহৎ অঙ্গাণু কোনটা? প্রাণী কোষের সর্ববৃহৎ অঙ্গাণু কোনটা? রাইবোজোম, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া নাকি নিউক্লিয়াস? কোনটা হবে বলো তো? প্রাণী কোষের সর্ববৃহৎ অঙ্গাণু কোনটা? প্রাণী কোষের সর্ববৃহৎ অঙ্গাণু কোনটা? প্রাণী কোষের সর্ববৃহৎ অঙ্গাণু কোনটা বলো তো? যেটা শুক্রাণুতে প্রায় 90% থাকে। যেটা অ্যান্সার হবে সেটা শুক্রাণুতে প্রায় 90% থাকে। শুক্রাণুর অ্যাক্রোজোমে আর কি, যদি ভালো করে বলি, অ্যাক্রোজোমে, শুক্রাণুর অ্যাক্রোজোমে সেইটা প্রায় 90% থাকে, 90% থাকে। সেটা কোনটা বলো তো? প্রাণী কোষের সর্ববৃহৎ অঙ্গাণু বলতে পারি কোনটাকে? যে নিউক্লিয়াসটাকে, নিউক্লিয়াস। ওকে, পরবর্তী প্রশ্ন দেখি, যে কোষের মস্তিষ্ক বলা হয় কোনটাকে? কোষের মস্তিষ্ক, কোষের প্রাণ কেন্দ্র বলা হয় কোনটাকে? কোষের মস্তিষ্ক বা কোষের প্রাণ কেন্দ্র বলি কোনটাকে আমরা? কোষের মস্তিষ্ক বা কোষের প্রাণ কেন্দ্র বলা হয় কোনটাকে? কোষের মস্তিষ্ক বা কোষের কোষের মস্তিষ্ক বা কোষের প্রাণ কেন্দ্র বলা হয় কোনটাকে? এটা হচ্ছে কোনটা বলো? নিউক্লিয়াসকে। কোষের মস্তিষ্ক বা কোষের প্রাণ কেন্দ্র বলা হয় নিউক্লিয়াসকে। পরবর্তী প্রশ্ন, মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় কোনটাকে? মাস্টার ব্লুপ্রিন্ট, ক্রোমোজোম, জিনোম, ডিএনএ নাকি নিউক্লিয়াস? মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয় কোনটাকে? ক্রোমোজোম, জিনোম, ডিএনএ নাকি নিউক্লিয়াস? কোনটা? মাস্টার ব্লুপ্রিন্ট বলি কোনটাকে? ইয়েস, মিসকাতুল মাহি, জিনোমকে বলা হয় মাস্টার ব্লুপ্রিন্ট, জিনোম। ভেরি গুড। জেনেটিক কোড শুরু হয়, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বারবার আসছে, যে জেনেটিক কোড শুরু হয় কোনটা দিয়ে? জেনেটিক কোড শুরু হয় কোনটা দিয়ে? বলো, জেনেটিক কোড শুরু হয় কোনটা দিয়ে? জেনেটিক কোড শুরু হয় কোনটা দিয়ে? জেনেটিক কোড, তুমি আর্টসে পড়ো, একজন লেখছে আমি আর্টসে পড়ি, আর্টসে পড়লে দেখো না ক্লাস। তো জেনেটিক কোড শুরু হয় কোনটা দিয়ে? AUG, AUG মানে হচ্ছে কি, এটাকে বলি হচ্ছে AUG মানে মেথিওনিন বলি, কি বলি? মেথিওনিন, মেথিওনিন। AUG মানে মেথিওনিন, এইটাকে বলি হচ্ছে, এখানে হচ্ছে জেনেটিক কোড শুরু হয় এটা দিয়ে, AUG দিয়ে। আর এই যে এখানে তিনটা আছে না, ওয়াগ, এই যে সরি, ওয়াগ আর উগা, এই তিনটাকে আমরা বলি স্টপ কোডন। এই তিনটাকে একত্রে কি বলি? স্টপ কোডন। আর এখানে যে স্টার্ট কোডন যদি বলি, স্টার্ট কোডন হচ্ছে কি? AUG, যেটাকে আমরা বলি মেথিওনিন।
ওকে, পরবর্তী প্রশ্ন, প্রি এমআরএনএ থেকে যে অংশগুলো ট্রান্সলেশন হয় তাকে কি বলা হয়? প্রি এমআরএনএর যে অংশ ট্রান্সলেশন হয় তাকে কি বলে? এক্সন নাকি ইন্ট্রন্স? তোমরা জানো এখানে স্প্লাইসিংও হবে না, মিউটন হবে না, এই দুইটা থেকে কোনটা বলো তো দেখি, এই দুইটা থেকে কোনটা? হ্যাঁ, আর্টসে তো ছাত্র পড়ানো হয়। ওকে, তো খেয়াল করো, প্রি এমআরএনএ যে অংশে ট্রান্সলেশন হয় তাকে কি বলে? তাকে বলা হয় কি? এক্সনস। তাকে কি বলা হয়? এক্সনস। ঠিক আছে, তাকে বলা হয় এক্সনস। ওকে, পরবর্তী প্রশ্ন, অনুলিপির মাধ্যমে সৃষ্টি হয় কোনটা? অনুলিপির মাধ্যমে সৃষ্টি হয় কোনটা বলো? আরএনএ মানে রাইবোজোমাল আরএনএ, জেনেটিক আরএনএ, মেসেঞ্জার আরএনএ নাকি ডিএনএ? বলো। জেনেটিক কত নাম্বার প্রশ্ন? 24 নাম্বার। অনুলিপির মাধ্যমে সৃষ্টি হয় কোনটি? সবার পারা উচিত, বলো অনুলিপির মাধ্যমে সৃষ্টি হয় কোনটা? দ্রুত। অনুলিপির মাধ্যমে সৃষ্টি হয় কোনটি? অনুলিপির মাধ্যমে সৃষ্টি হয় কি? জানি আমরা, অনুলিপনের মাধ্যমে তো সৃষ্টি হয় ডিএনএ। অনুলিপনের মাধ্যমে ডিএনএ সৃষ্টি হয়। ওকে, পরবর্তী প্রশ্ন, অপত্য ক্রোমোজোমগুলো, এখন আমরা চলে গিয়েছি হচ্ছে 2 নম্বর চ্যাপ্টার, কোষ বিভাজন। অপত্য ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালেই কোন পর্যায়ের সমাপ্তি ঘটে? দেখো, অপত্য ক্রোমোজোমগুলো আমরা যখন দেখি যে এইগুলো মেরুর কাছাকাছি চলে যায়, তাই না? অপত্য ক্রোমোজোমগুলো যখন মেরুর কাছাকাছি চলে যায়, এরকম মেরুর কাছাকাছি চলে যায়, মেরুর কাছাকাছি যখন চলে যায়, তখন কি হয় বলো তো? অপত্য ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছাইলে তখন কোন পর্যায়ের সমাপ্তি ঘটে? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ নাকি টেলোফেজ? আমরা জানি এই যে অ্যানাফেজকে কি বলি আমরা বলো তো? অ্যানাফেজের আরেকটা নাম হচ্ছে গতি পর্যায়। সো এইটা যখন অপত্য ক্রোমোজোমগুলো যখন মেরুর কাছাকাছি পৌঁছায় তখনই হচ্ছে অ্যানাফেজ বা গতি পর্যায়। এ তো এখান থেকে ধরো এখানে গেল, তো এই যে মেরুর কাছাকাছি যখন পৌঁছাইলো গতি পর্যায় এই পর্যন্ত যাওয়ার পরে তখন কাজ হয়ে যাবে। হ্যাঁ, তো কোনটা? অপত্য ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালেই কোন পর্যায়ের সমাপ্তি ঘটে? অ্যানাফেজ বা গতি পর্যায়ের। এই ক্লাস হবে 10:30 পর্যন্ত আর কি, এরকম। মেটাকাইনেসিস কখন ঘটে? মেটাফেজ পর্যায়ে, প্রোমেটাফেজ পর্যায়ে, অ্যানাফেজ পর্যায়ে নাকি টেলোফেজ পর্যায়ে? কোথায় মেটাকাইনেসিস ঘটে? মেটাকাইনেসিস কখন ঘটে? দেখো, রাজশাহী ভার্সিটির প্রশ্ন প্যাটার্ন কিন্তু একটু আলাদা। ঢাকা ভার্সিটি যে স্টাইলে পড়ছো সেম কিন্তু না, এটা প্রশ্নটা একটু অন্যভাবে আসে। ঠিক আছে, আবার জাহাঙ্গীরনগরে যেই সিস্টেমে পড়ছো সেটার সাথে কিন্তু এটার প্যাটার্নে মিল নাই ফুল, এখানে একটু অন্যরকম প্রশ্ন হয়। সো এইরকম, বুঝছো, একদম সম্পূর্ণ প্যাটার্নে সব কিছুতে মিল পাবা না। ওকে, তো এখানে মেটাকাইনেসিস ঘটে কোথায়? মেটাফেজ পর্যায়ে, এটা তো সিম্পল, মেটাফেজ। 26 সিফাত জাহান জানিয়েছো। দেহের বিভিন্ন অংশে ক্যান্সার কোষ ছড়িয়ে পড়াকে কি বলা হয়? ক্যান্সার কোষ, দেহের বিভিন্ন অংশে যদি ক্যান্সার কোষ ছড়িয়ে পড়ে তখন এটাকে কি বলা হয়? দেখো, ক্যান্সার তৈরি হওয়ার যে প্রক্রিয়া, ক্যান্সার বলতে বোঝায় আসলে ক্যান্সার তৈরি হয় যে অনকোজিন, আর এই যে ক্যান্সার যে তৈরি হওয়ার যে প্রক্রিয়া এটাকে বলছি হচ্ছে অনকোজেনেসিস। যে অনকোজেনেসিস, তাই না? দেখো, সিস মানে প্রক্রিয়া, কোনো কিছু শেষে যদি সিস থাকে তাহলে এটাকে একটা বলা হয় প্রক্রিয়া। তো এই প্রক্রিয়া 2 ধরনের হয়, হয় তৈরি হওয়ার প্রক্রিয়া, না হলে ভেঙে যাওয়ার প্রক্রিয়া। ঠিক আছে, তো এখানে অ্যাপোপ্টোসিস মানে কি? অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু বা প্রোগ্রাম সেল ডেথ। আচ্ছা, নেক্রোসিস মানে কি? নেক্রোসিস হচ্ছে পুষ্টির অভাবে বা বিষাক্ত দ্রব্যের কারণে যেই মৃত্যু হয় সেটাকে আমরা বলি নেক্রোসিস। আর অনকোজেনেসিস কি? ওই যে জিন তৈরি হওয়ার যে প্রক্রিয়া যেটার মাধ্যমে হয়, এটা অনকোজেনেসিস বলে। আর মেটাস্টাসিস মানেই হচ্ছে এই যে দেহের বিভিন্ন অংশে যে ক্যান্সার কোষ ছড়িয়ে পড়ে এইটাকে বলা হয় মেটাস্টাসিস। ঠিক আছে,
প্রতিদিন পড়াই প্রতিদিন। ওকে, নেক্সট, ডিএনএ প্রতিলিপন ঘটে কোথায়? খুবই সিম্পল একটা প্রশ্ন। আমরা জানি কোষ চক্রে যে G1 গ্যাপ 1, তারপর হচ্ছে সিনথেসিস গ্যাপ 2, মানে বিরাম 1, সিনথেসিস বা ডিএনএ অনুলিপন এবং বিরাম 2 এই অংশ আছে, তাই না? যে তো আর একটা হচ্ছে ইন্টারফেস, তাই না, মধ্যবর্তী পর্যায়। তো বেশিরভাগই 90 থেকে 95% হচ্ছে ইন্টারফেস বা প্রস্তুতি পর্যায়, তাই না? আর হচ্ছে ডিএনএ প্রতিলিপনটা কোথায় ঘটে? G1 নাকি এস নাকি G2 নাকি এম ফেজ? সবাই জানো এটা কোথায়, এস সিনথেসিস বা ডিএনএ অনুলিপন ঘটে এস ফেজে। ওকে, তাহলে 28 নাম্বার কত হবে? এস ফেজে। 29, কোষ চক্র বন্ধ করার অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে নিম্নের কোনটি? তাহলে কোষ চক্র, কোষের যে চক্রটা হয়, কোষের সৃষ্টি বৃদ্ধি বিভাজন, হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে একটা কোষ চক্র। কোষের সৃষ্টি বৃদ্ধি বিভাজন, এটাকে আমরা বলি কোষ চক্র। এখন এই যে কোষ চক্র, এই কোষ চক্রর বন্ধ করার জন্য যে অভ্যন্তরীণ উদ্দীপনা এটা প্রদান করে নিম্নের কোনটি? হ্যাঁ, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, হ্যাঁ, সাইক্লিন সিডিকে, তাই না? সাইক্লিন বা হচ্ছে কি সিডিকে বলতে পারি আমরা, এটাকে কি বলতে পারি? সাইক্লিন বা সিডিকে, সাইক্লিন সিডিকে। ওকে, আশা করি বুঝতে পেরেছি। নেক্সট, কোষ বিভাজন। কোষ বিভাজন সম্পর্কে আসলে ধারণা দেন কে? কোন বিজ্ঞানী কোষ বিভাজন সম্পর্কিত কথাবার্তা বলেছেন? তো কোষ বিভাজন মানে সেল ডিভিশন। তো কোষের যে বিভাজন, কোষের বৃদ্ধি, কোষের সৃষ্টি, আমরা জানি আমাদের প্রত্যেকটা মানুষ কি দিয়ে সৃষ্টি বলতো? কোষ, কোষ দিয়ে সৃষ্টি। যে কোষ, অনেকগুলো কোষ মিলে হয় টিস্যু, টিস্যু মিলে হচ্ছে অঙ্গ, অনেকগুলো অঙ্গ মিলে তন্ত্র, অনেকগুলো তন্ত্র মিলে একটা মানব দেহ গঠিত হচ্ছে। তো এই যে একটা সেল, এক একটা কোষ, তো এখানে যেটা বলা হচ্ছে যে এই যে কোষের যে বিভাজনটা, এই কোষের বিভাজন সম্পর্কে কে আবিষ্কার করেন? দেখো, রবার্ট হুক কখনো এটা নিয়ে কথাবার্তা বলে নাই, তাই না? আচ্ছা, স্লাইকার কি করে? স্লাইকার ক্যারিওকাইনেসিস নাম দেন। লিওন হুক তো নাই, তাহলে অ্যান্সার হবে কোনটা? এটা ফ্লেমিং, বিজ্ঞানী ফ্লেমিং হচ্ছে কোষ বিভাজনের আবিষ্কার করেন। পরবর্তী প্রশ্ন দেখি যে এখানে কোন কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়? কোন কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়? কোন কোষ? যে মিরাজ আহমেদ, তুমি কোন ক্লাস করতে যাচ্ছ? কোন কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়? কোন কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়? বলো, কোন কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়? ওকে, দেখো, কোন কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়? কোন কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়? মাইটোসিসকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। কাকে? মাইটোসিসকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। পরবর্তী, কোষ বিভাজনের কোন পর্যায়ে টেট্রাট সমূহ পাওয়া যায়? টেট্রাট, আমরা জানি কোষ বিভাজনের অনেকগুলো ধাপ আছে, তাই না? কোষ বিভাজনের অনেকগুলো ধাপ আছে, তাই না? যে জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। তো এখানে বলা হচ্ছে যে কোষ বিভাজনের কোন পর্যায়ে টেট্রাট সমূহ পাওয়া যায়? টেট্রাট সমূহ কোন পর্যায়ে পাওয়া যায়? ডায়াকাইনেসিস, জাইগোটিন, প্যাকাইটিন নাকি লেপ্টোটিন, কোনটায় টেট্রাট পাওয়া যায় বলো তো? টেট্রাট সমূহ পাওয়া যায় কোথায়, কোনটায়? প্যাকাইটিন, ঠিক আছে, প্যাকাইটিন। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যায়। থমাস হান্ট মর্গান 1909 সালে প্রথম কোন উদ্ভিদের ক্ষেত্রে ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দেন? 1909 সালে প্রথম ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দেন বিজ্ঞানী মর্গান। সো রাস্তা পার হইতে গেলে, মানে ক্রস করতে গেলে, ক্রসিং ওভার করতে গেলে, রাস্তা ক্রস করতে হইলে দুই দিকে দেখে শুনে সুন্দর করে ক্রস করতে হবে, পার হইতে হবে, না হলে গাড়ি চাপা দিয়ে যাবে, চাপা দিলে মারা যেতে হবে, মারা গেলে ভূত হয়ে যাবে, এরকম মনে রাখা যায়। সো ভুট্টা উদ্ভিদে আর কি প্রথম দেখে। ওকে, পরবর্তী প্রশ্ন। তুমি মিরাজ হচ্ছে কোন ক্লাসে পড়ো? 9, 10 নাকি হচ্ছে ইন্টারমিডিয়েট? ভাইরাস শব্দের অর্থ কি? আমরা অনুজীবে চলে গেছি। ভাইরাস শব্দের অর্থ কি? ভাইরাস, ভাইরাস শব্দের অর্থ হচ্ছে কি? ভাইরাস হচ্ছে, আমরা জানি ভাইরাস অকোষীয় জীব, এটা আমরা জানি, তাই না? ভাইরাস কোনো কোষ দিয়ে গঠিত নাই।
ভাইরাস তো একটা রোগ জানি, ভাইরাস অণুজীব এটাও জানি, তো ভাইরাস শব্দের অর্থটা কি আসলে? ভাইরাস শব্দের অর্থটা হচ্ছে কি বিষ। ভাইরাস শব্দের অর্থ হচ্ছে কি বিষ বা পয়জন। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাই। বাধ্যতামূলক পরজীবী বলা হয় কোনটাকে? ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস, শৈবাল। বাধ্যতামূলক পরজীবী বলা হয় কোনটাকে? বাধ্যতামূলক পরজীবী বলা হয় কোনটাকে? বাধ্যতামূলক পরজীবী বলা হয় কোনটাকে? ভাইরাসকে বলা হয় বাধ্যতামূলক পরজীবী। পরবর্তী প্রশ্ন, ভাইরাস জনিত রোগ নয় কোনটি? ভাইরাস জনিত রোগগুলো আমরা এইভাবে মনে রাখি, হাই হাই দেশে বসন্ত মাস এলো, চিকুন ভাইকে ইনফ্লুয়েঞ্জা ও ডেঙ্গু জ্বরে পেলো। সো এইখানে যে হাই হাই বসন্ত এইগুলো আছে, টাইফয়েড যেটা আছে এটা হচ্ছে টাইফয়েডটা কি বলো তো? এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ঘটিত রোগ এটা। সো এটা হবে অ্যান্সার, ভাইরাস জনিত রোগ নয় কোনটি? পরবর্তী প্রশ্ন, কোনটি আরএনএ ভাইরাস? ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস। সো আরএনএ ভাইরাসগুলো আমরা এইভাবে মনে রাখি যে টিএমভি ও এইচআইভি গেল, টিএমভি ও এইচআইভি গেল ডেঙ্গুর বাড়িতে, গেল ডেঙ্গুর বাড়িতে পোলিও, রেবিস, মামস ও করোনা আনতে। টিএমভি ও এইচআইভি গেল ডেঙ্গুর বাড়িতে, ডেঙ্গুর বাড়িতে পোলিও, রেবিস, মামস ও করোনা আনতে। ডেঙ্গুর বাড়িতে টিএমভি ও এইচআইভি গেল ডেঙ্গুর বাড়িতে পোলিও, রেবিস, মামস ও করোনা আনতে। পোলিও, র্যাবিস, পোলিও, র্যাবিস, মামস ও করোনা আনতে। মামস। টিএমভি ও এইচআইভি গেল ডেঙ্গুর বাড়িতে পোলিও, রেবিস, মামস ও করোনা আনতে। করোনা আনতে। তাহলে বলা হচ্ছে টিএমভি ও এইচআইভি গেল ডেঙ্গুর বাড়িতে পোলিও, রেবিস, মামস ও করোনা আনতে। তাহলে টিএমভি ভাইরাস, এইচআইভি ভাইরাস, ডেঙ্গু, তারপর হচ্ছে তোমার পোলিও, র্যাবিস, মামস, করোনা, এইগুলো সব হচ্ছে আরএনএ ভাইরাস। সো এখানে খুঁজে দেখো কোনোটা আছে কিনা। এই যে টিএমভি মানে টোবাকো মোজাইক ভাইরাস আছে, তার মানে এইটা হবে অ্যান্সার। ইকোলাই মানুষের অন্ত্রের নিচের কোন ভিটামিন তৈরি করে? ইকোলাই, ইসেরিয়া কোলি, ইকোলাই মানুষের অন্ত্রে কোন ভিটামিন তৈরি করে? ইকোলাই মানুষের অন্তরে কোন ভিটামিন তৈরি করে? ভিটামিন বি কত বলো তো? সি তো কখনো না, ভিটামিন বি কত সেটা বলো। বি12 নাকি বি6 কোনটা? বি12। ওকে, পরবর্তী, ব্যাকটেরিওলজির জনককে? ব্যাকটেরিওলজি, হ্যাঁ, ব্যাকটেরিওলজির জনককে? ব্যাকটেরিওলজির জনক বলা হয় কাকে? অ্যান্টনি ভন লিউয়েনহুক, সিজে ইরেনবার্গ, লুইস পাস্তুর। কোনটা? রবার্ট কসকে বলা হয় মানে ব্যাকটেরিওলজির জনক। পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা, এখানে আমাদের জিএসটি কোর্সটা আছে, আমি তোমাদেরকে জানিয়েছি আগেই। সো তোমরা যারা আসলে জিএসটি প্রস্তুতি নিতে চাও তাহলে তোমরা আমাদের এই কোর্সটাতে এনরোল করতে পারো মাত্র 1499 টাকায়, প্রিন্টেড লেকচার শিট ছাড়া। আর যদি প্রিন্টেড লেকচার শিট সহ চাও তা 2499 টাকা। ওকে, ডান। সো দেখো, যে সমস্ত ব্যাকটেরিয়া কোষে কোনো ফ্লাজেলা থাকে না তাদেরকে কি বলা হয়? যে সমস্ত ব্যাকটেরিয়া কোষে কোনো ফ্লাজেলা থাকে না, যে সমস্ত ব্যাকটেরিয়া কোষে কোনো ধরনের ফ্লাজেলা নেই, সেগুলোকে আমরা কি বলি? অ্যাট্রিকাস। মানে হচ্ছে নেই। সো অ্যাট্রিকাস মানে যাদের ফ্লাজেলা থাকে না তাদেরকে আমরা বলি অ্যাট্রিকাস। ঠিক আছে? ওকে, ফ্লাজেলা যুক্ত স্পোরকে কি বলা হয়? জিওস্পোর, হিপনোস্পোর, অটোস্পোর, অ্যাপ্লানোস্পোর। ফ্লাজেলা যুক্ত স্পোরকে বলা হয় জু স্পোর। ফ্লাজেলা যুক্ত স্পোরকে কি বলা হয়? জু স্পোর। ফ্লাজেলা যুক্ত স্পোরকে কি বলা হয়? জু স্পোর। পরবর্তী, টুংরো ভাইরাস কোন গাছকে রোগাক্রান্ত করে বলো তো? টুংরো ভাইরাস, টুংরোর লাস্টে র আছে। টুংরো ভাইরাস, টুংরো ভাইরাস কাদের রোগ সৃষ্টি করে? টুংরো ভাইরাস হচ্ছে কাদের রোগ সৃষ্টি করে বলো? ধান। ওকে, পরবর্তী প্রশ্ন চলে যাই। হেপাটিক সাইজোগনি কোথায় ঘটে? হেপাটিক নাম আছে হেপাটিক, তাহলে কোথায় আর ঘটবে? এটা নামেই আছে হেপাটিক।
হেপাটিক আছে নামেই। হেপাটো বলতেই আমরা একটা মানে অর্গানকে বুঝি আমাদের মানবদেহের। কোনটা? হেপাটিক বলতে মানবদেহের কোন অর্গানটাকে আমরা বুঝি বলো? হেপাটিক বলতে কি বুঝি? যকৃৎ বুঝি, তাই না? ওকে, যকৃৎ। পরবর্তী প্রশ্ন যাই। ম্যালেরিয়া জীবাণু জীবন চক্রে সাইজগ্নি চক্র কোথায় সম্পন্ন হয়? ম্যালেরিয়া জীবাণুর জীবন চক্রে সাইজগ্নি চক্র কোথায় সম্পন্ন হয়? তোমরা কি হারাই যাচ্ছ? তোমরা কি সবাই হারাই যাচ্ছ? ওকে, ম্যালেরিয়া জীবাণু সাইজগ্নি চক্র কোথায় ঘটে? আচ্ছা, এখানে তো অপশনই ভুল আছে, দেখি এটা কি অ্যান্সার দিবা। মেরোজয়েট হবে, মেরোজয়েট, মেরোজয়েট, মেরোজয়েট। ওকে, পরবর্তী প্রশ্ন দেখি। সাইকাসের শুক্রাণু কেমন? সাইকাসের শুক্রাণু 7 নম্বর চ্যাপ্টারে চলে আসছি আমরা। সাইকাসের শুক্রাণু, সাইকাস নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ। সাইকাসের শুক্রাণু আমরা জানি কি এক ফ্লাজেলা যুক্ত নাকি নাকি ফ্লাজেলা বিহীন? বহু ফ্লাজেলা যুক্ত। সাইকাসের শুক্রাণু কোনটা? সাইকাসের শুক্রাণু কেমন? এই যে বহু ফ্লাজেলা যুক্ত, বহু ফ্লাজেলা যুক্ত। ওকে, তারপরে আমরা যাই যে নগ্নবীজি উদ্ভিদের পরিণত ফ্লোয়েম টিস্যুতে কি থাকে না? নগ্নবীজি উদ্ভিদের পরিণত ফ্লোয়েম টিস্যুতে কোনটি থাকে না? সঙ্গী কোষ থাকে, গর্ভযুক্ত ভেসেল কোষ থাকে। এই নগ্নবীজিদের কোনো সঙ্গী থাকে না, এরা দুষ্টু। তাহলে কোনটা হবে অ্যান্সার? সঙ্গী কোষ থাকে না, সঙ্গী কোষ থাকে না। নগ্নবীজি উদ্ভিদের পরিণত ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না। ওকে, পরবর্তী। কি কারণে নগ্নবীজি উদ্ভিদের ফল হয় না? ফল কি করে হবে? ওর তো গর্ভাশয়ই নাই। গর্ভাশয়টাই তো না পরবর্তীতে ফলে পরিণত হয়। সো কিসের কারণে? গর্ভাশয় নাই বলে, গর্ভাশয় নাই বলে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো। সাইকাস উদ্ভিদের পুং রেণুপত্রের সরু মাথাকে কি বলা হয় বলো তো? সাইকাস উদ্ভিদের কি সাইকাস উদ্ভিদের পুং রেণুপত্রের পুং কোষের যে উপরের দিকে কি কি বলা হয়? পুং কি বলো তো? পুং কি? পুং স্ট্রবিলাস। আচ্ছা, তুমি তুমি হচ্ছে ওই যে পেজে মেসেজ দাও, হ্যাঁ, তোমাকে অ্যান্সার দিয়ে দিবে মিরাজ। ওকে, অ্যাপোফাইসিস কি বলা হয়? অ্যাপোফাইসিস, অ্যাপোফাইসিস। ওকে, 49। নিচের কোনটি নগ্নবীজি উদ্ভিদে থাকে না? নগ্নবীজি উদ্ভিদে কোনটা থাকে না? বলো, নগ্নবীজি উদ্ভিদে কোনটা থাকে না? একটু আগেই বললাম নগ্নবীজি উদ্ভিদে কি থাকে না। নগ্নবীজিদের কোনো সঙ্গী কোষ থাকে না, সঙ্গী কোষ থাকে না, তাই না? ওকে, পরবর্তী 50। নিচের কোনটি যৌগিক পত্র নয়? এই দেখো, নিম, সজিনা, গোলাপ এগুলো সব যৌগিক পত্র। নিম, সজিনা, গোলাপ যৌগিক পত্র। জবা যৌগিক পত্র না, তাহলে অ্যান্সার কোনটা হবে? জবা। ঠিক আছে, নিচের কোনটি যৌগিক পত্র নয়? জবা। পরবর্তী প্রশ্ন 51। পুষ্পপটের প্রতিটি সদস্যকে বলা হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। পুষ্পপুটের প্রতিটি সদস্যকে বলা হয় কি বলা হয় বলো? পুষ্পপুটের প্রতিটি সদস্য কি বলা হয়? টেপাল, সেপাল, টেপাল নাকি পেটাল? কোনটা বলো? পুষ্পপুটের প্রতিটি সদস্যকে বলা হয় কি? টেপাল, টেপাল। পুষ্পপুটের প্রতিটি সদস্যকে কি বলা হয়? টেপাল। ওকে, নেক্সট, পরবর্তী প্রশ্ন। করিম্ব, করিম্ব এক ধরনের কি? করিম্ব এক ধরনের কি বলো? করিম্ব এক ধরনের কি? করিম্ব এক ধরনের কি? করিম্ব এক ধরনের কি বলো?
টেপাল সিফাত জাহান সত্যজিৎ বিশ্বাস টেপাল, ইয়েস। ওহ এইখানে ছিলাম তো। করিম এক ধরনের কি? করিম কি বলো? পুষ্পমঞ্জরি। করিম কি? পুষ্পমঞ্জরি। ওকে, পরবর্তী প্রশ্ন চলে যায়। পোয়েসি গোত্রের ফল কোনটি? পোয়েসি গোত্রের ফল বেরি, ক্যাপসুল, সাইজোকর্প, ক্যারিওপসিস। বেরি, ক্যাপসুল, সাইজোকর্প, ক্যারিওপসিস কোনটা? পোয়েসি গোত্রের ফল কোনটি বলো? পোয়েসি গোত্রের ফল কোনটি? পোয়েসি গোত্রের ফল কোনটি? ক্যারিওপসিস। ক্যারিওপসিস। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি একবীজপত্রী উদ্ভিদ? আম, লিচু। লিচু উড়ো বাগানে, হ্যাঁ। আম, লিচু, বাঁশকুল কোনটা একবীজপত্রী উদ্ভিদ বলো? কোনটা একবীজপত্রী উদ্ভিদ? আম তো একবীজপত্রী উদ্ভিদ না, লিচু একবীজপত্রী উদ্ভিদ না, কুল একবীজপত্রী উদ্ভিদ না, তাহলে অ্যান্সার কোনটা হবে? বাঁশ। বাঁশ হলো একবীজপত্রী উদ্ভিদ। বাঁশ, বাঁশ দেওয়া। বাঁশ হচ্ছে কি? একবীজপত্রী উদ্ভিদ। পরবর্তী প্রশ্ন 55, কোনটি একবীজপত্রী উদ্ভিদ নাই? নয় নারিকেল, লিচু, সুপারি, ধান। তো বোঝা যাচ্ছে লিচু একবীজপত্রী না, একটু আগে দেখলাম লিচু। ক্যারিওপসিস, ইয়েস, বাঁশ। ভেরি গুড। এই তো তোমরা অ্যান্সার দিচ্ছ, তাহলে আমি একটু দেরি করে করে অ্যান্সার দেই নাকি? 54C, 54C, ইয়েস। 55D, এই বি। ওকে, পরে যাই। দেখো, কোন টিস্যু উদ্ভিদের খাদ্য তৈরি করে না? কোন টিস্যু উদ্ভিদের খাদ্য তৈরি করে না, এরকম হবে আর কি। খাদ্য। কোন টিস্যু উদ্ভিদের খাদ্য তৈরি করে না? কোলেনকাইমা, ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু নাকি জাইলেম? কোনটা বলো তো? 56। কোন টিস্যু উদ্ভিদের খাদ্য তৈরি করে না? কোলেনকাইমা, ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু নাকি জাইলেম? জানি ভাজক টিস্যু হচ্ছে ইয়ে করে না, তাই না? ভাজক টিস্যু। পরবর্তী প্রশ্ন 57, উদ্ভিদের গৌণ বৃদ্ধিতে সহায়তা করে কোনটি? উদ্ভিদের গৌণ বৃদ্ধিতে সহায়তা করে কোনটি? জাইলেম, ক্যাম্বিয়াম, ফ্লোয়েম, গৌণকলা। কোনটা বলো? হ্যাঁ, এই তো ভেরি গুড, তোমরা দুইজন অ্যান্সার দিচ্ছ। তো বলো উদ্ভিদের গৌণ, এই যে কত নাম্বার? 57 বলো। 57 কি হলো? ঠিক আছে তো। ওকে, তাহলে কি হবে এটা? অ্যান্সার দিয়েছো? এই কি দিল? ক্যাম্বিয়াম হবে। কি হবে? ক্যাম্বিয়াম। পরবর্তী প্রশ্ন, কোন উদ্ভিদ কোষে নিউক্লিয়াস থাকে না? সিবনল, সঙ্গীকোষ, ট্রাকিড, ভেসেল। কোন উদ্ভিদ কোষে নিউক্লিয়াস থাকে না? সিবনল। কোন উদ্ভিদ কোষে নিউক্লিয়াস থাকে না, এটা কি হবে বলো? সিবনল। পরবর্তী প্রশ্ন, কোথায় ক্যাসপেরিয়ান স্ট্রিপ পাওয়া যায়? ক্যাসপেরিয়ান স্ট্রিপ পাওয়া যায়, আরে ব্যথা হয়েছে। কোথায় বলো তো? অন্তত্বকে নাকি বহিত্বকে, নাকি অধোত্বক, নাকি পরিচক্রে? কোথায় ক্যাসপেরিয়ান স্ট্রিপ কোথায় পাওয়া যায়? ক্যাসপেরিয়ান স্ট্রিপ, ক্যাসপেরিয়ান স্ট্রিপ পাওয়া যায় হচ্ছে অন্তত্বকে। কোথায়? অন্তত্বকে। গাটেশন কোথায় ঘটে? গাটেশন, হাইডা, থ্রোট, স্টোমাটা, স্টোমা। বলো, অ্যান্সার করো। গাটেশন কোথায় ঘটে?
গাটেশন কোথায় ঘটে? গাটেশন কোথায় ঘটে? হাইডা থোট। হাইডা থোট। পরবর্তী প্রশ্ন, সাবসিডিয়ারি কোষ দুটি রক্ষী কোষের সমান্তরালভাবে অবস্থিত হলে, সাবসিডিয়ারি কোষগুলো যদি দুটি রক্ষী কোষের সমান্তরালভাবে অবস্থিত হয় তাহলে এই কোষগুলোকে, সাবসিডিয়ারি যে কোষগুলো আছে এগুলো যদি দুটি রক্ষী কোষের সমান্তরালভাবে অবস্থিত হলে তাকে কি বলা হয়? ডায়াসাইটিক, প্যারাসাইটিক, টেট্রাসাইটিক নাকি অ্যানিসোসাইটিক? কি হবে বলো তো? টেট্রাসাইটিক হবে। কি হবে? টেট্রাসাইটিক। পরবর্তী প্রশ্ন, বুলিফর্ম কোষ কোন উদ্ভিদে থাকে? বুলিফর্ম কোষ কোন উদ্ভিদে থাকে? আখ, ভুট্টা, গম সবকটিতে। বুলিফর্ম কোষ কোথায় থাকে? সবকটিতেই থাকে। এটা বুলিফর্ম কোষ কোথায় থাকে? সবকটিতে। আখ, ভুট্টা, গম সবকটিতে থাকে বুলিফর্ম কোষ। ওকে, পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের মজ্জার প্রধান কাজ কোনটি? উদ্ভিদের মজ্জার প্রধান কাজ কোনটি? এই তোমরা কমেন্ট করো, উদ্ভিদের মজ্জার প্রধান কাজ কোনটি? খাদ্য সঞ্চয় করে এরা। কি করে? খাদ্য সঞ্চয়। উদ্ভিদের মজ্জার প্রধান কাজ খাদ্য সঞ্চয়। পরবর্তী, কাণ্ডের পরিধি বৃদ্ধি হয় কোন টিস্যুর বিভাজনের কারণে? ক্যাম্বিয়াম। কাণ্ডের পরিধি বৃদ্ধি পায়, একটু আগে দেখাইছি এটা, ক্যাম্বিয়াম, যে কাণ্ডের দিকে যদি বৃদ্ধি পায় তাহলে কোন টিস্যুর বিভাজনের কারণে? ক্যাম্বিয়ামের বৃদ্ধির কারণে। পরবর্তী প্রশ্ন, দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের পরিবহন কলা গুচ্ছের সংখ্যা কত? 4টা। এই চ্যাপ্টার পড়ে না পোলাপান, বুঝতে পারতেছি। জাইলেম ও ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম থাকে কোন ভাস্কুলার বান্ডে? এটা হলো জাইলেম ও ফ্লোয়েমে ক্যাম্বিয়াম থাকে মুক্ত। একবীজপত্রী উদ্ভিদে সাধারণত নিচের কোনটি থাকে না? একবীজপত্রী উদ্ভিদে সাধারণত নিচের কোনটি থাকে না? কই তোমরা হারাই গেলা নাকি? পোলাপান কি হারাই গেল? কি হবে বলো? কিউটিকল। ওকে, পরবর্তী, কোন কোষের নিউক্লিয়াস অনুপস্থিত? সিবনলের নিউক্লিয়াস অনুপস্থিত। কোন কোষের নিউক্লিয়াস অনুপস্থিত? সিবনল। পরবর্তী প্রশ্নে চলে যায়, খনিজ লবণ শোষণের সময় উদ্ভিদের মূলে কোন ক্যাটায়ন দ্রুত গতিতে শোষণ করে? কোন ক্যাটায়ন দ্রুত গতিতে শোষণ করে? তোমরা হচ্ছে একটু অ্যান্সার দাও, আমি 1 মিনিট আসতেছি। হ্যাঁ, 2 মিনিট একটু অপেক্ষা করো।
ওকে, ইয়ে করো সবাই, দেখো শুনতে পাচ্ছ না? শুনতে পাবা। দেখো অ্যান্সার করছো? দেখি, খনিজ লবণ শোষণের সময় উদ্ভিদের মূলে কোন ক্যাটায়ন দ্রুত গতিতে শোষণ হয়? দেখো এটা আমরা এইভাবে মনে রাখবো যে কানা, কানা, এই কি মনে রাখবো? কানা, কয়াকারে কা, দন্তনাকারে না, কানা, কে প্লাস আর হচ্ছে এনে দিয়ে দিয়ে হচ্ছে NO3-। এরা দুইটা হচ্ছে খুব দ্রুত গতিতে শোষণ করে। ঠিক আছে, তাহলে দ্রুত গতিতে শোষণ করে কে? এই কে প্লাস NO3-। দেখো এখানে কোনটা আছে, এখানে এই যে কে প্লাস আছে, তাহলে এটা হবে অ্যান্সার। কে এটা ভাবি আমার পরি আছে লাল রঙের শাড়ি, আহারে। আচ্ছা, 70, উদ্ভিদের পুষ্টি সাধনে কোন দুটি মৌল সর্বাধিক প্রয়োজন? উদ্ভিদের পুষ্টি সাধনের জন্য কোন দুটি মৌল সর্বাধিক প্রয়োজন বলো তো? নাইট্রোজেন সালফার, নাইট্রোজেন অক্সিজেন, সালফার অক্সিজেন, নাইট্রোজেন ফসফরাস, কোনটা? হাতে দিছে রেশমি কাছের চুড়ি, আহারে। এই পড়াশুনো করতে আসছে নাকি ভাবিরে দেখতে আসছে? ওকে বলো, আর কিছু করে নাই রে জুবায়ের? আচ্ছা দেখো, তাহলে উদ্ভিদের পুষ্টি সাধনে কোন দুটি মৌল সর্বাধিক প্রয়োজন? নাইট্রোজেন আর ফসফরাস, নাইট্রোজেন আর ফসফরাস। ওকে, পড়ো। মাটির কোন পানি উদ্ভিদের সবচেয়ে বেশি কাজে লাগে? মাটির কোন পানি উদ্ভিদের সবচেয়ে বেশি কাজে লাগে বলো? মাটি থেকে আসা কোন পানি উদ্ভিদের সব থেকে কাজে লাগে? কৈশিক পানি হবে। কি পানি হবে বলো তো? কৈশিক পানি। পরবর্তী প্রশ্ন, পত্রন্ধ্র খোলা ও বন্ধ হওয়া কোন আলো মুখ্য ভূমিকা পালন করে? পত্রন্ধ্র খুলতে এবং বন্ধ হতে কোন আলো মুখ্য ভূমিকা পালন করে? সব থেকে ভালো ভূমিকা পালন করে হচ্ছে নীল আলো। পত্ররন্ধ্র খুলতে এবং বন্ধ হতে ভালো ভূমিকা পালন করে কোনটা? নীল আলো। পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়াতে ভালো ভূমিকা পালন করে হচ্ছে কোনটা? নীল আলো। ঠিক আছে, পরবর্তী 73, উদ্ভিদের প্রসাধনের প্রধান অঙ্গ কোনটি? উদ্ভিদের যে প্রসাধন, এই প্রসাধনের প্রধান অঙ্গ কোনটি? উদ্ভিদের প্রসাধনের প্রধান অঙ্গ কোনটি? 95 থেকে 98% কাজ হয় কোথায়? পত্ররন্ধ্রে, তাই না? উদ্ভিদের প্রসাধনের প্রধান অঙ্গ হচ্ছে কোনটা? পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র। পরবর্তী প্রশ্ন, সক্রিয় প্রোটন চলাচল মতবাদটি রক্ষীকোষের কোন মৌল পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে? কোনটা? অবশ্যই পটাশিয়াম। পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করবে কে? পটাশিয়াম। ওকে, পত্ররন্ধ্র শতকরা কত ভাগ প্রশোধন ঘটে? পত্ররন্ধ্র দ্বারা শতকরা কত ভাগ ঘটে? 80 থেকে 85, 90 থেকে 95, 85 থেকে 80, 70 থেকে 75। একটু আগেই বললাম পত্ররন্ধ্রর মাধ্যমেই তো প্রশোধনের সব থেকে বেশি হয়, 90 থেকে 95, যেটা এটা। তাহলে পত্ররন্ধ্র দ্বারা শতকরা কত ভাগ প্রশোধন ঘটে? 90 থেকে 95 ভাগ। পত্ররন্ধ্র দ্বারা শতকরা কত ভাগ প্রশোধন ঘটে? 90 থেকে 95 ভাগ। ওকে, পরবর্তী প্রশ্ন,
কোন প্রক্রিয়ায় প্লাজমোলাইসিস ঘটে? অভিস্রবণ, বহিঃ অভিস্রবণ, অন্ত অভিস্রবণ নাকি ব্যাপন? কোন প্রক্রিয়ায় প্লাজমোলাইসিস ঘটে? বহিঃ অভিস্রবণ প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায় প্লাজমোলাইসিস ঘটে? বহিঃ অভিস্রবণ প্রক্রিয়ায়। ওকে, পরবর্তী প্রশ্ন। আধুনিক ধারণায় পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়ার জন্য দায়ী কোনটি? আধুনিক ধারণায় পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়ার জন্য দায়ী কোনটি? একটু আগেও পড়াইলাম, একটু আগেও দিলাম যেটা সেটাই। আধুনিক ধারণায় বলুন যেটা কে? পটাশিয়াম। ওকে, পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার জন্য দায়ী কে? পটাশিয়াম। ওকে, পরবর্তী প্রশ্ন। উদ্ভিদের প্রসাধনের হার কার সাহায্যে নির্ণয় করা হয়? উদ্ভিদের প্রসাধনের হার কার সাহায্যে নির্ণয় করা যায়? উদ্ভিদের প্রসাধনের হার কার সাহায্যে নির্ণয় করা যায়? গ্যানং পটোমিটারের মাধ্যমে। উদ্ভিদের প্রসাধনের হার কার সাহায্যে নির্ণয় করা যায়? গ্যানং পটোমিটার। পরবর্তী। অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায়, অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায়, অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় কোষের স্ফীত হওয়া অবস্থাকে কি বলে? অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় কোষের স্ফীত হওয়া অবস্থাকে কি বলে? অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় কোষের স্ফীত হওয়া অবস্থাকে কি বলে? অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় কোষের স্ফীত হওয়া অংশটাকে কি বলা হয়? রস স্ফীতি। কি বলা হয়? রস স্ফীতি। ওকে, পরবর্তী প্রশ্ন দেখি আমরা। পানির ফটোলাইসিসের জন্য প্রয়োজন কি? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন নাকি ম্যাঙ্গানিজ? পানির ফটোলাইসিসের জন্য প্রয়োজন কোনটি? পানির ফটোলাইসিসের জন্য প্রয়োজন কোনটি? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন নাকি ম্যাঙ্গানিজ? পানির ফটোলাইসিসের জন্য প্রয়োজন কোনটি? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন নাকি ম্যাঙ্গানিজ? পানির ফটোলাইসিসের জন্য প্রয়োজন কোনটি? ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ। এই ও, এটা চাপ লাগছে। ওকে, দেখো। C3 উদ্ভিদের কার্বন বিজারণ প্রক্রিয়ায় প্রথম স্থায়ী পদার্থ কোনটি? C3 উদ্ভিদের কার্বন বিজারণ প্রক্রিয়ায় প্রথম পদার্থ কোনটি? C3 উদ্ভিদের কার্বন বিজারণ প্রক্রিয়ায় প্রথম পদার্থ কোনটি? C3 উদ্ভিদের কার্বন বিজারণ প্রক্রিয়ার প্রথম উৎপন্ন পদার্থ কোনটি? ফসফোগ্লিসারিক অ্যাসিড। কি হবে? ফসফোগ্লিসারিক অ্যাসিড। C3 উদ্ভিদের কার্বন বিজারণ প্রক্রিয়ায় প্রথম স্থায়ী পদার্থ কোনটি? ফসফোগ্লিসারিক অ্যাসিড। পরবর্তী। ফটোসিনথেসিসে ফটোসিস্টেম 2 বিক্রিয়া কেন্দ্রের ক্লোরোফিল এ কত ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোক সক্রিয়ভাবে শোষণ করে? কত ন্যানোমিটারের শোষণ করতে পারে বলো? কত ন্যানোমিটার হবে? 680। 680। পরবর্তী। অন্ধকার পর্যায়ের বিক্রিয়াগুলো কোথায় ঘটে?
অন্ধকার পর্যায়ের বিক্রিয়াগুলো কোথায় ঘটে? আমরা জানি একটা আলোক নির্ভর পর্যায় আর একটাকে বলি আলোক নিরপেক্ষ পর্যায়। ঠিক আছে, আলোক নির্ভর পর্যায়কে বলি অন্ধকার পর্যায়। তো অন্ধকার পর্যায়ের বিক্রিয়াগুলো কোথায় ঘটে? সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়ের বিক্রিয়াগুলো কোথায় ঘটে? মূলত স্ট্রোমাতে ঘটে। কোথায় ঘটে? স্ট্রোমাতে ঘটে। কোথায় ঘটে? স্ট্রোমাতে। পরবর্তী, ক্যালভিন চক্রে C2 এর গ্রাহক কোনটি? রুবিস্কো এনজাইম। ক্যালভিন চক্রে কার্বন ডাইঅক্সাইডের CO2 এর গ্রহীতা কোনটি? রুবিস্কো এনজাইম, RUBP। ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটি? ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটি? ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটি? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড নাকি কোনটা বলো? সবাই জানো না, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। থ্রি-ফসফোগ্লিসারিক অ্যাসিড। ওকে, C3 উদ্ভিদের সালোক সংশ্লেষণের পরম উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস? C3 উদ্ভিদের সালোক সংশ্লেষণের পরম উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস? C3 উদ্ভিদের সালোক সংশ্লেষণের পরম উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস? C3 উদ্ভিদের সালোক সংশ্লেষণের পরম উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস? কত হবে বলো তো? 10 থেকে 25। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যাই। আয়রন ইলেকট্রন আদান প্রদান করে। আয়রন ইলেকট্রন আদান প্রদান করে। আয়রন ইলেকট্রন আদান প্রদান করে। আরে গায়ে এত ব্যথা হয়েছে। আয়রন ইলেকট্রন আদান প্রদান করে বলো। প্লাস্টোকুইনোন, প্লাস্টোসায়ানিন নাকি সাইটোক্রোম? সাইটোক্রোম কি একটা লৌহ গঠিত হিম, তাই না? এখানে কি হয়? ইলেকট্রন আদান প্রদান হয়। তাহলে কোনটা হবে অ্যান্সার? সাইটোক্রোম এ। সাইটোক্রোম এ। পরবর্তী প্রশ্ন 88। নিচের কোনটি কোএনজাইম? সবার পারা উচিত। গ্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম, ফ্লাভিন, অ্যাডেনিন, জিটিপি, এটিপি। তাহলে কোনটা কোএনজাইম? কোনটা বলো তো? 88। 88। তোমরা কমেন্ট করতেছো, এখানে কি আসতেছে না এমন? হ্যাঁ, NADP হচ্ছে কোএনজাইম, সাইটোক্রোম। উদ্ভিদের অন্ধকার দশায় সালোক সংশ্লেষণের প্রথম স্থায়ী যৌগ কোনটি? উদ্ভিদের অন্ধকার দশায় সালোক সংশ্লেষণের প্রথম স্থায়ী যৌগ কোনটি? উদ্ভিদের অন্ধকার দশায় সালোক সংশ্লেষণের প্রথম স্থায়ী যৌগ কোনটি? উদ্ভিদের অন্ধকার দশায় সালোক সংশ্লেষণের প্রথম স্থায়ী যৌগ কোনটি? ফসফোগ্লিসারিক অ্যাসিড, আবার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এর দুইটাই অ্যান্সার হয় এখানে চাইলে।
বুঝছো? দুইটাই অ্যান্সার হয়, যে কোনো একটা দিলে হবে। সালোক সংশ্লেষণের আলোক বিক্রিয়া ঘটে কোথায়? 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 গ্রানাতে। গ্রানাতে হচ্ছে আলোক বিক্রিয়া ঘটে। সালোক সংশ্লেষণের আলোক বিক্রিয়া কোথায় ঘটে? গ্রানাতে। ওকে, পরবর্তী প্রশ্ন। টমেটো লাল রঙের জন্য দায়ী কোনটি? লাল রঙের জন্য দায়ী কোনটি? টমেটোর লাল রঙের জন্য দায়ী কোনটি? টমেটোর লাল রঙের জন্য দায়ী কোনটি? বলো কোনটা দায়ী? লাইকোপেন। ফটোফসফোরিলেশনে ক্লোরোফিল অণু কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোক শক্তি শোষণ করে? 610, 400, 480, 673। কত হবে? 673 হবে, তাই না? ফটোফসফোরিলেশন ক্লোরোফিল অণু কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোক শক্তি শোষণ করে? 673। সালোক সংশ্লেষণ ঘটে না, পাতায় তো ঘটে, সবুজ কাণ্ডে ঘটে, শাখা প্রশাখা ঘটে, মূলে ঘটে না। মূলে আবার সালোক সংশ্লেষণ ঘটে নাকি? ক্যাম প্রক্রিয়া সংঘটিত হয় নিম্নের কোন উদ্ভিদে? লেবু, জাম্বুরা, ওক, আনারস। ক্যাম গ্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। ক্যাম ঘটে আনারস। ক্যাম কোথায় ঘটে? আনারস। ক্যাম ঘটে আনারস। গ্লুকোজের আর কিউ কত? গ্লুকোজের আর কিউ। অন। গ্লাইকোলাইসিস কোষের কোন অঙ্গাণুতে ঘটে? গ্লাইকোলাইসিস কোষের কোন অঙ্গাণুতে ঘটে? কি অবস্থা, তখন ক্লাসই করে না। কোন অঙ্গাণুতে ঘটে? সাইটোপ্লাজম। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এক অণু গ্লুকোজ থেকে কত অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়? 2 অণু। দ্রুত অ্যান্সার দিয়ে চলে যায়, তোমাদের যে অবস্থা। অবাত শোষণে গ্লুকোজ ভেঙে কি তৈরি হয়? CO2 ও ইথাইল অ্যালকোহল তৈরি হয়। কার্বন ডাইঅক্সাইড ও ইথাইল অ্যালকোহল। গ্লুকোজ অণুর কত শতাংশ সবাত শোষণে ব্যবহৃত হয়? আসো কেউ? গ্লুকোজ অণুর কত শতাংশ সবাত শোষণে ব্যবহৃত হয়? 42। দুইটি। সাইটোপ্লাজমে সবাত শোষণ ঘটে। গ্লাইকোলাইসিস আগে দেখছি। শ্বসনের কোন ধাপে অক্সিজেন স্থানান্তর হয়? কেউ কিছু কয় না রে। কোন ধাপ বলো তো? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ওকে, পরবর্তী যাই। সাইট্রিক অ্যাসিড চক্র কোথায় সংঘটিত হয়? সাইট্রিক অ্যাসিড চক্র কোথায় সংঘটিত হয়? দেখি তো কি খবর, এখানে দেখা যায় কিনা। সিফাত জাহান, ও এখনো 96 আছে।
মাইটোকন্ড্রিয়া। শ্বসন প্রক্রিয়ায় সর্বশেষ ইলেকট্রন গ্রহীতা কোনটা? শ্বসন প্রক্রিয়ায় সর্বশেষ ইলেকট্রন গ্রহীতা কোনটি? শ্বসন প্রক্রিয়ায় সর্বশেষ ইলেকট্রন গ্রহীতা কোনটি? কোনটি বলো? সর্বশেষ ইলেকট্রন গ্রহীতা কোনটি? অক্সিজেন। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কয়টি এটিপি উৎপন্ন হয়? 8টি এটিপি তৈরি হয়। দৌড়বিদের মাংসপেশির কোষে কোন অ্যাসিড প্রস্তুত করা হয়? দৌড়বিদের মাংসপেশির কোষে কোন অ্যাসিড প্রস্তুত করা হয়? কোন অ্যাসিড প্রস্তুত তৈরি হয়? কোনটা বলো? ল্যাকটিক অ্যাসিড। কোনটা তৈরি হয়? ল্যাকটিক অ্যাসিড। প্লাজমোলাইসিসের কারণ কি? প্লাজমোলাইসিসের কারণ পানি ঘাটতি। সাইব্রিড শব্দটি নিচের কোন প্রক্রিয়ার সাথে জড়িত? সাইব্রিড। সাইব্রিড কোনটির সাথে জড়িত? সাইব্রিড জানি আমি, এই চ্যাপ্টার পোলাপান পড়ে না। সাইব্রিড কোনটার সাথে জড়িত? সাইব্রিড কোনটার সাথে জড়িত? টিস্যু কালচার। কালচার মিডিয়ামকে ঘন করতে জমাট বাঁধার উপাদান হিসেবে ব্যবহার করা হয় ভিটামিন, সুক্রোজ, অ্যাগার, ফাইটোহরমোন। অ্যাগার ব্যবহার করা হয়। অ্যাগার। পরাগধানী কালচারের মাধ্যমে কোন উদ্ভিদ উৎপন্ন হয়? পলিপ্লয়েড, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড নাকি ট্রিপ্লয়েড? কোনটা? পলিপ্লয়েড, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড নাকি ট্রিপ্লয়েড? হ্যাপ্লয়েড। বায়োটেকনোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন কে? বিজ্ঞানী কার্ল এরিকি, ডোনাল্ড পারকিন্স, রবার্ট স্টিভ, জেমস ফোর্কলিন। কার্ল এরিকি সর্বপ্রথম ব্যবহার করে। পরবর্তী প্রশ্ন, বর্তমানে কোনটি ব্যবহার করে রিকম্বিনেন্ট ডিএনএ শনাক্ত করা যায়? এসডিএস পেজ, ক্যালার সৃষ্টি করে ডিএনএ প্রোব। কোনটা হবে? ডিএনএ প্রোব ছাড়া কি না? কোনটা হবে বলো? ডিএনএ প্রোব। কি হবে? ডিএনএ প্রোব। পরবর্তী প্রশ্ন, গোল্ডেন রাইস, গোল্ডের হবে না, গোল্ডেন হবে, গোল্ডেন রাইস। এই রে, গোল্ডেন রাইস। গোল্ডেন রাইস যে ভিটামিন ফোর্টিফাইড অবস্থায় পাওয়া যায়, গোল্ডেন রাইসে কোন ভিটামিন থাকে? ভিটামিন ই, ডি, কে, এ। ভিটামিন ই, ডি, কে, এ কোন ভিটামিন থাকে ফোর্টিফাইড রূপে বলো তো? ভিটামিন ই, ডি, কে, এ কোন ভিটামিন থাকে গোল্ডেন রাইসে? যেই ভিটামিন খাইলে রাতকানা রোগ ভালো হয়ে যায়, তার মানে কোনটা? ভিটামিন এ। কোনটি রেস্ট্রিকশন এনজাইম নয়? ইকোআরআই, ব্যামএসআই, হিন্ড ফ্রি। আর একটা কি বলা আছে? ডিএনএস। তো এখানে বোঝা যাচ্ছে তো এইগুলো আছে, এটা তো নাই। ডিএনএস বলে কখনো শুনছো? ব্যাকটেরিয়ার প্লাজমিডের ডিএনএ, ব্যাকটেরিয়ার প্লাজমিডের ডিএনএ কেমন? একসূত্রক, দ্বিসূত্রক, এই ত্রিসূত্রক আর বহুসূত্রক তো নাই না, দ্বিসূত্রক বলতে পারো, দ্বিসূত্রক। গোল্ডেন রাইসের রং সাদা, হলুদ, বাদামি, বেগুনি, কোনটা? গোল্ডেন রাইসে ভিটামিন এ থাকে, আর গোল্ডেন রাইসের রং কেমন? সাদা, হলুদ, বাদামি, বেগুনি, নীল। কোনটা হবে? হলুদ।
হলুদ হলুদ। পরবর্তী প্রশ্ন, কোনটি রেস্ট্রিকশন এনজাইম নাই? ইকো আরআই হিন্ট থ্রি এইচপি, এই যে অল্প, এরকম কিছু নাই। বিটি বেগুন উৎপন্ন করার জন্য কোন অণুজীবটি প্রয়োজন? ব্যাসিলাস সাবটিলিস। বিটি মানে ব্যাসিলাস থুরিঙ্গিয়ানসিস। ডিএনএ কে খণ্ডিত করে কোনটা? লাইগেজ এনজাইম, রেস্ট্রিকশন এনজাইম, প্রোটিন, সবাই জানে। ইকোলাই কোষে সর্বপ্রথম প্লাজমিড আবিষ্কৃত হয় কত বছর সালে? কোন সালে? এটা পারবে না পোলাপান, পারো কেউ? উনিশশো সাল। ইন্টারফেরন কি? প্রোটিন, হরমোন, কার্বোহাইড্রেট, কোনোটি নয়। ইন্টারফেরন কি? গ্লাইকোপ্রোটিন বলি না ইন্টারফেরনকে, তাহলে ইন্টারফেরন কি? একটা প্রোটিন। ইন্টারফেরন কি? প্রোটিন। তো গ্লাইকোপ্রোটিন যেহেতু নাই, তাহলে প্রোটিন দিতে পারি। ইনসুলিনের পলিপেপটাইড চেইন সমূহ যুক্ত থাকে যে বন্ধনের মাধ্যমে? গ্লাইকোসাইড পেপটাইড ডাইসালফাইড বন্ধনের মাধ্যমে। ইন্টারফেরনের ড্রাগটি কিসের ওপর কার্যকরী? ইন্টারফেরন যে ড্রাগ, ওষুধ, এটা কার ওপর কার্যকরী? কার ওপর কার্যকরী? ভাইরাস। জীব প্রযুক্তির মাধ্যমে ইকোলাই ব্যবহার করে প্রস্তুত করা হয় ভিটামিন, ইনসুলিন। কি প্রস্তুত করা হয়? ভিটামিন, ইনসুলিন। কারা দেখতেছে কমেন্টও করে না। কি তৈরি করা হয়? ইনসুলিন তৈরি করা হয়। আমিও টেনে টেনে দিলাম, যে ফ্রি ক্লাস দিতে এসে আরো বিপদ দেখছি এদের। ইনসুলিনে কয়টা অ্যামিনো অ্যাসিড থাকে? 51টি। আগামীকালকের ক্লাসটা একটু ভালো করে করো। সেকেন্ড পেপারে যা সাজেশন দিব, যা পড়াবো তাই আসবে। সো ভাইব, একটা ব্যাকটেরিয়ামে কত অণু রিকম্বিনেন্ট ইনসুলিন তৈরি হয়? একটা ব্যাকটেরিয়ামে কত অণু রিকম্বিনেন্ট ইনসুলিন তৈরি হয়? একটা ব্যাকটেরিয়ামে কত অণু ইনসুলিন তৈরি হয়? প্রায় 10 লক্ষ। ইনসুলিন কোন ধরনের পদার্থ? ইনসুলিন কোন ধরনের পদার্থ? ইনসুলিন কোন ধরনের পদার্থ? প্রোটিন জাতীয় পদার্থ না। প্রোটিন কই? এর মধ্যে আমিষ, চর্বি, শর্করা। আমিষ। বর্তমানে ক্যান্সার চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয়? ইন্টারফেরন ব্যবহৃত হয়। সো আমাদের অনলি জিএসটি ব্যাচ চলে এসেছে। আবার যারা এতক্ষণ ছিল ধন্যবাদ। আগামীকাল ঠিক 8:30টায় জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের উপর একটা অসাধারণ ক্লাস নিব। সো খেয়াল করো, হ্যাঁ। ওকে, ঠিক আছে। কে কোথা থেকে ক্লাস দেখলা? কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, মনে হয় ভালো আছো, তাই না? সো দেখো, আমাদের জিএসটি ব্যাচে তোমরা যদি ভর্তি হও, তোমরা একটা খুব ভালো একটা সার্ভিস পাবা। সো যাদের স্বপ্ন আছে গুচ্ছে যে কোনো একটা ভার্সিটিতে চান্স পাওয়া, তারা আমাদের ব্যাচে, এই ব্যাচটাতে যুক্ত হতে পারো। ধন্যবাদ।
ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফেজ।